গাজা জুড়ে চলমান বর্বর আগ্রাসনের মাস্টারমাইন্ড ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছেন। যুদ্ধ থামাতে বৈশ্বিক চাপ, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি, নিজ দেশে জনপ্রিয়তা তলানিতে, আর এখন ঘাড়ের ওপর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর গ্রেপ্তারি পরোয়ানার তলোয়ার। সব মিলিয়ে নেতানিয়াহু যখন গাড়া কলে, তখন আইসিসি এর প্রসিকিউটর করিম খান বলিষ্ঠ কণ্ঠে জানান দিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার কোনো আইনি ভিত্তি নেই। সম্প্রতি আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক ডকুমেন্টে করিম খান দ্য হেগ ভিত্তিক আদালতের অ্যাপিল চেম্বারকে ইসরায়েলের আবেদন প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের অনুরোধ আইসিসির নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত শর্ত পূরণ করেনি। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের চ্যালেঞ্জ গ্রহণযোগ্যতার বা অ্যাডমিসিবিলিটি এর বিষয় নয়, যা এ ধরনের আপিলের একটি মূল শর্ত, বরং এটি তদন্ত সংক্রান্ত প্রক্রিয়াগত অভিযোগের সঙ্গে জড়িত। করিম খান এ সময় ব্যাখ্যা করেন যে আইসিসি এখনও রোম চুক্তির আর্টিকেল ৫৮ অনুযায়ী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ইসরায়েল কোনো বিচার বিভাগীয় চ্যালেঞ্জ উত্থাপন করতে পারে না, তবে শর্ত পূরণ হলে ভবিষ্যতে এটি সম্ভব হতে পারে। প্রসিকিউটর করিম খানের দেওয়া বক্তব্য ইঙ্গিত করে যে ইসরায়েলের জন্য এই পরোয়ানা বাতিল করা বা স্থগিত করা কঠিন হবে। এটি ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আইনি ও নৈতিক দ্বন্দ্বকে আরও গভীর করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত সপ্তাহে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আইসিসির এক বিবৃতিতে বলা হয়, আদালত দুই ব্যক্তি বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং ৮ অক্টোবর ২০২৩ থেকে ২০ মে ২০২৪ পর্যন্ত সংঘটিত যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। বিবৃতি অনুযায়ী নেতানিয়াহু ও গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণকে খাদ্য, পানি, ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহের পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সহ তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বাংলাদেশে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা উল্লেখ করে ব্যাপক সরব ভূমিকা পালন করছে পার্শ্ববর্তী দেশ ভারত। হিন্দু প্রধান দেশ হওয়ায় ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে সর্বদাই সচেতন থাকতে দেখা গেছে। তবে এবার তাদের অগ্রাধিকারকে প্রাধান্য দিতে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন ভারতের কর্ণাটকের বিশ্ব ভোক্কালিগা মহাসংস্থান মঠের সন্ন্যাসী কুমার চন্দ্রশেখর নাথ। তিনি বলেছেন, মুসলিমদের কোনো ভোটাধিকার থাকা উচিত নয়। তবে এই বিতর্কিত মন্তব্য করে পার পেয়ে যেতে পারেননি চন্দ্রশেখর নাথ, কেননা তার এই মন্তব্যের ফলে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ওই সন্ন্যাসী প্রস্তাব দিয়েছিলেন এমন আইন আনা দরকার যার মাধ্যমে মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বীদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। কর্ণাটক ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ইস্যু করা একটি নোটিশের বিরোধিতায় গত মঙ্গলবার একটি প্রতিবাদ কর্মসূচি পালন করে ভারতীয় কিষাণ সংঘ। সেই কর্মসূচি চলাকালীনই মুসলিমদের ভোটাধিকার নিয়ে ওই মন্তব্য করেন সন্ন্যাসী চন্দ্রশেখর নাথ। এই কর্মসূচির মঞ্চ থেকে বক্তৃতা করার সময় কৃষকদের জমি ও রুটি রুজি রক্ষা করার পক্ষে বক্তব্য দেন ওই সন্ন্যাসী, এবং তার পরিপ্রেক্ষিতেই তিনি বলেন, মুসলমানদের ভোটদানের অধিকার থাকা উচিত নয়। সন্ন্যাসী কুমার চন্দ্রশেখর নাথ বলেন, কৃষকদের প্রতি যে অন্যায় করা হচ্ছে তার বিরুদ্ধে সকলের সরব হওয়া উচিত। বলা হয়, ওয়াকফ বোর্ড নাকি যে কারো জমি কেড়ে নিতে পারে। এটা একটি বিরাট অবিচার। কেউ যদি অন্য কারো জমি কেড়ে নেয় তাহলে সেটা ধর্মবিরুদ্ধ আচরণ। তাই সকলেরই কৃষকদের স্বার্থ রক্ষায় সরব হওয়া উচিত, যাতে ওই জমি কৃষকদেরই থাকে। একই সাথে ওয়াকফ বোর্ডের সমালোচনা করে তিনি বলেন, অন্য কারো জমি কেড়ে নেয়া মূলত ধর্মবিরুদ্ধ আচরণ। এই মন্তব্য করার সময় মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত বলে দাবি করেন চন্দ্রশেখর নাথ। যদিও এর ঠিক পরদিন তিনি তার এই মন্তব্যের জন্য ক্ষমা চান, বলেন মুখ ফসকে তিনি ওই মন্তব্য করে ফেলেছেন। সেদিন তিনি আরও বলেন, মুসলমানরাও ভারতের নাগরিক, তাই বাকি নাগরিকদের মতো তাদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে। এদিকে ওই ঘটনায় সন্ন্যাসী চন্দ্রশেখর নাথের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হন এক সমাজকর্মী।
তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। গেল বুধবার কর্ণাটকের উপ্পরপেট থানায় এই অভিযোগ নথিভুক্ত হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই যেন নিজের প্রভাব প্রতিপত্তি দেখাতে শুরু করে দিয়েছেন। এবার ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোকে সরাসরি হুমকি দিয়েছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা ব্যবহারের বিরুদ্ধে ব্রিক্স সদস্য দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারকে হটানোর চেষ্টা করলে 100% শুল্ক চাপানো হবে। মূলত মার্কিন বলয় থেকে বেরিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সম্প্রসারণ ঘটাতে চায় ব্রিক্স। 9টি দেশের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মার্কিন ডলারের পরিবর্তে আলাদা মুদ্রা চালু করতে চায়, যা দিয়ে নিজেদের মধ্যে পণ্য লেনদেন করবে তারা। সবশেষ অক্টোবরে ব্রিক্সের বৈঠকে এমন আলোচনায় একাত্মতা পোষণ করে সমর্থন জানায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ ব্রিক্সের বাকি দেশগুলো। ব্রিক্সের এমন আলোচনার ঘোর বিরোধী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের নীতির বিরোধিতা করে ভারত, চীন, রাশিয়া সহ বাকি দেশগুলোকে সতর্কবাণী দিয়েছেন তিনি, যেখানে এই দেশগুলোর উপর কড়া শুল্ক আরোপের পক্ষে মত আছে তার। ধারণা করা হচ্ছে 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই শুল্ক যুদ্ধের দ্বিতীয় তরঙ্গ দেখবে বিশ্ব। ব্রিক্সের সদস্য দেশগুলোর উপর 100% শুল্ক আরোপ করবেন তিনি। তবে সেটি তখনই হবে যদি মার্কিন ডলারের পরিবর্তে আন্তর্জাতিক লেনদেনে অন্য মুদ্রার ব্যবহার করে দেশগুলো। এক অনলাইন পোস্টে ট্রাম্প বলেছেন, ব্রিক্স দেশগুলো আমাদের পাশে দাঁড়িয়ে থেকে ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। এই ধারণাটি শেষ হয়ে গেছে। এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা শক্তিধরদের প্রতিস্থাপনের জন্য অন্য কোনো মুদ্রা ফিরিয়ে দেবে না। তবে সেটি হলে তারা 100% শুল্কের সম্মুখীন হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে ব্রিক্স দেশগুলো অন্য একটি মুদ্রার সন্ধান করতে পারে, তবে তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে অন্য মুদ্রার মাধ্যমে প্রতিস্থাপন করতে সক্ষম হবে না, কারণ যে দেশ চেষ্টা করবে তাকেই আমেরিকাকে বিদায় জানাতে হবে। অবশ্য নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়েই মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে শক্তিশালী করতে শুল্ক পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন ট্রাম্প। এদিকে 2023 সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনে একটি নতুন অভিন্ন মুদ্রার প্রস্তাব পেশ করেছিল ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা প্রশ্ন তোলেন, কেন সব দেশ ডলারে লেনদেন করবে? ওই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ডলার বিরোধী যে প্রক্রিয়া শুরু হয়েছে তা ঠেকিয়ে রাখা যাবে না। এই প্রক্রিয়া ধীরে ধীরে গতিশীল হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বিচার হত্যাযজ্ঞ এবং নৃশংস যুদ্ধে মেতে আছে দখলদার ইসরায়েল, যার ফলশ্রুতিতে যেমন বিশ্বব্যাপী অগণিত ধিক্কার কুড়িয়েছে তেল আবিব, তেমনি বিশ্বজুড়ে একাধিক শক্তিশালী রাষ্ট্র ও সংস্থার সমর্থন হারিয়েছে দেশটি। এরই ধারাবাহিকতায় এবার জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। 5 বছরের চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে শেষ পর্যন্ত এই স্বনামধন্য ব্র্যান্ডটি এমন সিদ্ধান্তে উপনীত হল। নাইকি ও অ্যাডিডাসের পর বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা মূলত জায়নবাদী ইসরায়েল সরকারের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করেছে। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, চলতি 2024 সাল শেষ হওয়ার পর ইসরায়েলের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের স্পন্সরশিপ চুক্তি আর নবায়ন করবে না। গত 5 বছরেরও বেশি সময় ধরে তেল আবিবের সঙ্গে সহযোগিতা করার কারণে ইসরায়েলকে বয়কট করার বৈশ্বিক আন্দোলনকারীদের তীব্র চাপের মুখে ছিল পুমা। আন্দোলনকারীরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পুমার প্রতি আহ্বান জানিয়ে আসছিল। দখলদার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ ও বয়কট আন্দোলন বা বিডিএস এর আওতায় বিশ্বের প্রায় 20টি দেশ বর্বর ইসরায়েল বিরোধী তৎপরতা চালিয়ে আসছে। সংগঠনটি 2022 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার কারণে জার্মান কোম্পানি পুমার পণ্য বয়কট করার ডাক দিয়েছিল।
এর ফলে পুমার যে ব্যবসায়িক ক্ষতি হয় তা থেকে বেরিয়ে আসার জন্যই মূলত তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল পুমা। ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে অন্যতম বৃহত্তম জার্মান নির্মাতা পুমা স্পোর্টস কোম্পানি এর আগে দখলদারদের ক্রীড়া দলগুলোকে স্পন্সর করার জন্য তেল আবিবের সঙ্গে আর্থিক চুক্তি স্বাক্ষর করেছিল। ইউরো মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস ওয়াচের মতে গাজা উপত্যকায় ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, আমেরিকা ও জার্মানি তার প্রত্যক্ষ অংশীদার। উল্লেখ্য যে 2018 সালে ইসরায়েলের সঙ্গে প্রথম চুক্তি হয় পুমার। তখন থেকেই বয়কট আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এমন চুক্তির মাধ্যমে গাজায় ইসরায়েলি হামলাকে সমর্থন করছে ব্র্যান্ডটি। যদিও পুমা বরাবরই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে, বলেছে তারা শুধু জাতীয় দলের স্পন্সর, পশ্চিম তীরে অবস্থিত কোনো ক্লাবকে তারা অর্থ দিচ্ছে না। সব জল্পনার অবসান ঘটিয়ে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল, কিন্তু যুদ্ধের দাবানল এবার গড়িয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়ায়। সম্প্রতি সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। গৃহযুদ্ধের দাবানলে আবারও পুড়তে শুরু করেছে পুরো দেশ। নিহতের সংখ্যাও বেড়ে চলেছে। গেল বুধবার শুরু হওয়া বিদ্রোহীদের অভিযানে এখন পর্যন্ত 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এরই মধ্যে দেশটির ঐতিহাসিক ও বৃহত্তম শহর আলেপ্পোর অধিকাংশের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। এদিকে বিদ্রোহী বাহিনীকে দমনে 2016 সালের পর শনিবার রাশিয়া প্রথমবারের মতো আলেপ্পোর বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার শুরু হওয়া অভিযান গত কয়েক বছরের মধ্যে সিরিয়া সরকারের বিরুদ্ধে হওয়া সবচেয়ে বড় আক্রমণ। বিদ্রোহীরা 2016 সালে সরকারি বাহিনীর ধাওয়া খেয়ে আলেপ্পো থেকে বিতাড়িত হওয়ার পর এবারই প্রথম শহরটিতে প্রবেশ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর বিমানবন্দর এবং শহরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার ভোরের বিদ্রোহীরা শহরের বেশিরভাগ অংশ কোনো বড় প্রতিরোধ ছাড়াই দখল করেছে। তবে সংস্থাটির এক মুখপাত্র বিবিসিকে বলেছে, সরকারি বাহিনী পিছু হটায় কোনো লড়াই হয়নি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মুখপাত্র বলেছেন, নগর পরিষদ, পুলিশ স্টেশন, গোয়েন্দা অফিস সব খালি, এমনটা আগে কখনো ঘটেনি। এর আগে শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলেপ্পো ও ইদলিব প্রদেশের কিছু শহরে বিদ্রোহীরা পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই অঞ্চলগুলোতে হায়াত তাহরির আল শাম HTS ও মিত্রবাহিনী বুধবার থেকে আক্রমণ চালাচ্ছে। ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী HTS এর সঙ্গে যুক্ত একটি চ্যানেলে প্রকাশিত ভিডিওতে বিদ্রোহী যোদ্ধাদের আলেপ্পোর ভেতরে যানবাহনে চলাচল করতে দেখা গেছে। বিবিসি ভিডিওর অবস্থান শনাক্ত করে নিশ্চিত করেছে যে এটি আলেপ্পোর পশ্চিমাঞ্চলের একটি শহরতলিতে ধারণ করা হয়েছে। বার্তা সংস্থা AFP জানিয়েছে, তাদের একজন প্রতিবেদক শুক্রবার আলেপ্পোর ঐতিহাসিক দুর্গের সামনে সরকার বিরোধী যোদ্ধাদের দেখেছেন। উল্লেখ্য যে 2011 সালে গণতন্ত্রপন্থী আন্দোলন দমনের পর সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত 5 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এই অস্থিরতার সুযোগ নিয়ে সিরিয়ার বড় অংশ দখল করে নেয়। পরে সিরিয়ার সরকার রাশিয়া ও অন্যান্য মিত্রদের সহায়তায় অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করে। ইদলিব এখনও বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটি। এটি মূলত HTS এর নিয়ন্ত্রণে থাকলেও তুরস্ক সমর্থিত বিদ্রোহী এবং তুর্কি বাহিনীও সেখানে অবস্থান করছে। শুক্রবার সিরিয়া ও রাশিয়ান বিমান বাহিনী ইদলিবের কাছে 23টি বিমান হামলা চালায় বলে জানিয়েছে রাশিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।